নমস্কার, আমি রবিরঞ্জন পাল, সেবাব্রত নার্সিংহোমের সিও। তো আপনাদেরকে প্রথমেই জানাই আমাদের সেবাব্রত নার্সিংহোমের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আজকের যে একটা মহতী প্রোগ্রাম, আমাদেরই স্বনামধন্য চিকিৎসক ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড ইউরোলজি সার্জন ডক্টর সুব্রত ভৌমিক, উনি আমাদের মধ্যে রয়েছেন এবং আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে উনি পরিষেবাটা দিয়ে যাচ্ছেন। তো ডাক্তারবাবুকে আমার তরফ থেকে কিছু কথা জিজ্ঞাসা করার রয়েছে এবং সেটা অবশ্যই আপনাদের হয়তো ভবিষ্যতে সেই ওনার উপদেশগুলো কাজে লাগবে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, আমাদের যেটা মহিলাদের ভেতরে সব থেকে যেটা বেশি প্রবলেম, ইউটিআই ইনফেকশান, যেটা হচ্ছে একদম বাংলা কথায় যদি বলতে পারা যায় তাদের ইউরিনের প্রবলেম বা পেচ্ছাপের ইনফেকশান। তো এই ইনফেকশানের জন্য মহিলা মানুষদের বিশেষ করে তাদের প্রতি আপনার একটা যে অ্যাডভাইস, যে কী রকমভাবে তাদের চললে এই জায়গা থেকে মুক্তি হতে পারে, বা তাদের যদি কোনো রকমভাবে পেচ্ছাপে ইনফেকশান বা কিডনিতে পাথর এরকম যদি তাদের হয়, তারা নিজের থেকে কি করে বুঝবে, যদি একটু দয়া করে আপনি আমাদের বলেন। আচ্ছা, ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন আপনার। ইউটিআই তুলনামূলকভাবে মহিলাদের একটু বেশি পাওয়া যায় পুরুষদের থেকে, বিশেষ করে পোস্ট পিউবার্টি, মানে পিউবার্টি বয়সের পর, ধরুন 18 বছর পর থেকে মহিলাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। ইউটিআই হওয়ার অনেকগুলো কারণ থাকে। প্রথমত হলো হাইজিন। তো হাইজিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড, অনেকের কনস্টিপেশন থেকে বারবার ইউটিআই হতে পারে। অনেকের যদি স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি থাকে ভেতরে, সেটার থেকে হতে পারে। স্টোন থেকে হতে পারে বারবার ইউটিআই। আরেকটা জিনিস যেটা শুরুতে বললাম, যেটা পিউবার্টির পর থেকে। কেন? কারণ সেক্সুয়াল ইন্টারকোর্স একটা ইম্পর্টেন্ট জিনিস। সেক্সুয়াল ইন্টারকোর্সের পর ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে হয়তো ইন্টারকোর্স করার পর ধরুন হাইজিন মেনটেন না করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওদের জন্য যারা জাস্ট রিসেন্টলি বিয়ে করেছে। অনেক পেশেন্টই আসে যারা জাস্ট রিসেন্টলি বিয়ে করেছে, 2 মাস 1.5 মাস পর খুব সিভিয়ার ইউটিআই নিয়ে আসছে, পাইলোনেফ্রাইটিস নিয়ে আসছে, জ্বর, একদম শরীর খারাপ। তো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর নিয়মিত জল পান করা খুবই দরকার। কিন্তু ওই রকমও না যে যারা একদম জল খুব বেশি খায় ওদের ইউটিআই হয় না, সেটা ভুল ধারণা। যারা নিয়মিত 4-5 লিটার জল খাচ্ছে তারপরে ইউটিআই হচ্ছে, তো একটা সিঙ্গেল ফ্যাক্টর রেসপন্সিবল বলে সেটা মানে কনসিডার করা সম্ভব না। তো ডাক্তারবাবু, যেটা কমন জিনিস আমাদের ত্রিপুরা স্টেটে, যে জলের টিডিএসটা হচ্ছে খুব খারাপ, এবং আমাদের পানীয় জলটা, যেটা যদি একরকমভাবে বলতে পারে যে ডেডিকেটেডভাবে পানীয় জলভাবে আমরা কিন্তু পাই না। ঠিক আছে, সবাই তো সম্ভব না যে জলটা কিনে খাওয়া, কিন্তু দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে বা মফস্বল এরিয়াতে আমরা কিন্তু নর্মাল জলটাই পান করি। তো আমার কাছে যেটা মেনলি আপনার কাছে আমার কোশ্চেন, যে একজন মহিলা বলে আমার তল পেতে ব্যথা হচ্ছে, দেখা গেল তাকে একজন চিকিৎসকের কাছে গেল, তাকে ওষুধ দিল বা মুখ দিল, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু তার যন্ত্রণাটা যাচ্ছে না। তো কেউ বলছে যে মনে হয় যে পাথর হতে পারে কিডনিতে, বা তার মূত্রনালীতে পাথর হতে পারে। তো এই মূত্রনালীতে পাথর হলে বা কিডনিতে পাথর হলে, যে নট অনলি মহিলা নয়, পুরুষের ক্ষেত্রেও সে একই জিনিসটা প্রযোজ্য। তো সেটা ওনারা কিভাবে বুঝবেন যে আমার মূত্রনালীতে পাথর হয়েছে, বা এটার জন্যে আমার এই যন্ত্রণাটা হচ্ছে, বা যন্ত্রণার প্রকোপ সেটা সে কীভাবে? আচ্ছা দেখুন, এখন ইউটিআইয়ের সঙ্গে কিডনি স্টোনের ব্যথা কনফিউজ হওয়ার মতো এরকম ডাইরেক্ট কিছু নেই। কিডনি স্টোন হলে আপনার ফ্ল্যাঙ্কে পেইন হবে। ফ্ল্যাঙ্কে পেইন মানে আপনার কোমরে উপরের দিকে সাইডে হবে। রাইট সাইড হলে রাইট কিডনি স্টোন হতে পারে, লেফট সাইড হলে লেফট কিডনি স্টোন হতে পারে। ইউজুয়ালি পেইন রেডিয়েটিং হয়। যদি কিডনি স্টোন হয় পেইন রেডিয়েট করে,
রাইট সাইড থেকে পেছন দিকে যেতে পারে, প্লাস নিচের দিকে গ্রয়েনের দিকে আসতে পারে, ইভেন মেল ক্ষেত্রে টেস্টিকেলসেও পেইন হতে পারে। প্লাস যদি স্টোন কিডনির পাইপে তলে একদম লোয়ার ইউরিটারে হয়, অনেক সময় সেটার থেকে পেচ্ছাপে বারবার ঘন ঘন পেচ্ছাপ পেতে পারে, কিন্তু পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপ হচ্ছে না, সেটাকে বলে স্ট্রেঙ্গিউরি, সেটা হতে পারে। আর যদি শুধু তলপেটে মাঝামাঝি ধরুন নাভির নিচে ব্যথা হচ্ছে, সেটা তো ইউজুয়ালি ইউটিআই থেকে হয়। খুব রেয়ারলি এরকম হতে পারে যে সেটা স্টোনের থেকে হয়, ইউজুয়ালি সেটা তলপেটে নাভির নিচে ব্যথা, মানে সেটা ইউটিআই সাসপেক্ট করা যেতে পারে যদি পেচ্ছাপের যন্ত্রণার সঙ্গে হয়। আর তলপেটে ব্যথা অন্য কারণে হতে পারে, যাদের কনস্টিপেশন বা ধরুন কোলাইটিস, লার্জ ইন্টেস্টাইনে কোনো ডিসেন্ডিং কোলনে কিছু প্যাথোলজি হলে সেটা তলপেটেই ব্যথা হয়। তো ডাক্তারবাবু, আপনি যে কথাটা বললেন, কথাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা, এবং আমি সবাইকে বলবো যে ডাক্তারবাবুর এই কথাটাকে ফলো করতে। আর একটা কোশ্চেন ডাক্তারবাবু, ধরুন আজকে আমার কিডনিতে একটা পাথর হয়েছে, তো পরবর্তী ক্ষেত্রেও কি আবার সেই পাথর হতে পারে? হ্যাঁ, শুধু পরবর্তী ক্ষেত্রে পাথর হবে যে সেটা ইনফেক্ট বলতে গেলে সেটা 100% চান্স আছে হওয়ার। কেন বলছি শুনুন, আপনার যদি গল ব্লাডার স্টোন হয় কি করা হয়? অপারেশন করতে হয়। কি অপারেশন করা হয়? ল্যাপ্রোস্কোপি, গলব্লাডার স্টোন, মানে গলব্লাডারটাকে আউট করে ফেলে দেয়। গলব্লাডারটা আউট করে ফেলে দেওয়া হয়, শুধু স্টোন বের করা হয় না। কারণ যদি শুধু স্টোন বের করা হয়, কয়েক মাস বা কয়েক বছর পর আবার স্টোন তৈরি হবে। তো এখন এখানে প্যাথোলজিটা কিন্তু স্টোন না, প্যাথোলজি গলব্লাডার ইটসেলফ ইজ ডিজিজ, দ্যাটস ওয়াই স্টোন ইজ বিং ফর্ম। তো এখানে শুধু স্টোন বের করলে হবে না, গলব্লাডার বাদ দিতে হবে। গলব্লাডারের মোটিলিটির যদি প্রবলেম থাকে তাহলে স্টোন ফর্মেশন হবে। এখানে লোকাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, সে কারণে স্টোন ফর্মেশন হচ্ছে। মেটাবলিজম তো আছে একটা ফ্যাক্টর। এখন কিডনি স্টোন হলে আপনি কিডনি বাদ দিতে পারবেন না, কিডনি বাঁচিয়ে রাখতে হবে, পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হলে কিডনিটা থাকতে হবে। তো এখন আপনি কিডনি বাঁচিয়ে রাখতে হলে স্টোন বের করতে হবে। এখন স্টোন বের করলেন, কিডনি তো বার করা হলো না, আপনার মেটাবলিজমও চেঞ্জ হলো না। ওইখানে লোকাল যদি অ্যানাটমিক্যাল কিছু মাইক্রো স্ট্রাকচার কিছু থাকে যেটার কারণে স্টোন ফর্মেশন হচ্ছে, ওইখানে লোকাল কিছু ইউরিনের ফ্লোয়ের মধ্যে কিছু ওই রকম হচ্ছে যে কারণে স্টোন ফর্মেশন হচ্ছে, সেটা চেঞ্জ হচ্ছে না। তো আপনি ইনসিডেন্টটাকে সরালেন, ট্রিট করলেন, পজিটিভ এজেন্ট তো ট্রিট হচ্ছে না। পজিটিভ এজেন্ট যদি মেটাবলিজমের কারণে হয়, ধরুন কারোর ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয় শরীরে, কারোর, তাহলে আমি যেটা বলতে চাইছি যে খাদ্য অভ্যাসের ব্যাপারটাকেও একটা প্রায়োরিটি দিতে হবে। ধরুন আমরা এমন কিছু খাবার খাবো না যেটা স্টোন তৈরি করতে সাহায্য করে। বলছি, আপনি যেটা খাবারের যে বিষয়ে যেটা জিজ্ঞেস করলেন সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন ইউজুয়ালি স্টোন পেশেন্ট যখন আসে, আমরা ফুড রেস্ট্রিকশনের জন্য অবশ্যই বলি তিনটে কমন জিনিস। একটা হলো প্রোটিন রেস্ট্রিকশন, আর একটা হলো সল্ট রেস্ট্রিকশন, আর একটা হলো প্লেন্টি অফ ফ্লুইডস, ঠিক আছে, জল। এখন এছাড়াও অন্য অনেক লিস্ট অনেক লম্বা, কিন্তু এখন যদি সঠিকভাবে বলতে চাই, এখন ধরুন ঘরে 5 জন আছে, 5 জন সেম খাবার খাচ্ছে, কিন্তু স্টোন হচ্ছে 1 জন বা 2 জন, ধরুন বাকি 3 জনের স্টোন হচ্ছে না। তো সেম খাবার খেয়ে বাকি 3 জনের কেন হচ্ছে না? তো অ্যাকচুয়ালি মেটাবলিক প্রবলেমটা ওর বডির। তো ফ্লুইড ইনটেক বাড়ানো বা ধরুন ফুড ইনটেক মডিফিকেশান দিয়ে যে 100% আপনি স্টোন রিকারেন্সকে প্রিভেন্ট করতে পারবেন সেটা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কিন্তু অবশ্যই হয়তো স্টোন রিকারেন্সের চান্স কমবে। আর এছাড়া আপনার প্রোটিন ইনটেকের মধ্যে আপনার অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে আপনার ধরুন রেড মিট অ্যাভয়েড করতে হবে, প্রোটিন রেস্ট্রিকশন, ওভারঅল প্রোটিন পার ডে সেটা কমাতে হবে। তারপর তাছাড়া কিছু অনেক শাকসবজি আছে বা ধরুন ফ্রুটস আছে, সিডস আছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে, কিছু খেলে বাড়বে। সাইট্রাস ফ্রুট খাওয়া ভালো। ধন্যবাদ স্যার আমাদের মধ্যে থেকে যে উপদেশগুলো দিলেন, আশা করি এই উপদেশগুলো আমাদের সমাজে প্রত্যেকটা স্তরের মানুষের কাছে এটা কাজে লাগবে। এবং আমি ব্যক্তিগতভাবে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এইটুকু সময় আমাদের সেবাব্রতকে দেওয়ার জন্য। নমস্কার।